দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের আরও একবার স্বাগত। আমরা এই বাংলাতে এখন একটা অদ্ভুত রাজনীতি দেখতে পাচ্ছি। বিধানসভায় আপনারা কিছুদিন আগে দেখেছেন, কিছুদিন মানে দিন দুয়েক আগেই দেখেছেন যে শুভেন্দু অধিকারী বলেছেন তারা যদি ক্ষমতায় আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়কদের চ্যাং দোলা করে তিনি বাইরে ফেলে আসবেন। আর উল্টো দিকে হুমায়ুন কবির তিনি বলেছেন যে মুর্শিদাবাদে গেলে সময় সুযোগ মতো শুভেন্দু অধিকারীকে নাকি ঠুসে দেবেন, এবং তার বলার যুক্তি সম্পর্কে উনি বলেছেন যে তিনি তার সমাজের প্রতিনিধিত্ব করবার ক্ষমতা এবং দায়িত্ব তার আগে বর্তাচ্ছে। এখন দেখুন, এই শুভেন্দু অধিকারীকে আমি আগেও বলেছি যে তিনি দাবি করছেন যে তিনি একমাত্র হিন্দুদের নেতা, যদিও এখন অবধি অনেকের প্রোফাইলে শুভেন্দু অধিকারীর ছবি ঘুরে বেড়াচ্ছে। ইফতারের অনুষ্ঠানে মাথায় সবুজ ফেট্টি পরে মুসলিম সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে পংক্তি ভোজনে বসে আছেন। আর যে হুমায়ুন কবির আজকে দাবি করছেন যে সংখ্যালঘু সমাজের স্বার্থ এবং প্রতিনিধিত্ব করা তার কাছে দলীয় রাজনীতির থেকেও অনেক বেশি, সেই হুমায়ুন কবির কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়ে বসেছিলেন। আজকে তিনি সংখ্যালঘুদের বড় পরিত্রাতা হিসেবে উঠে আসতে মরিয়া। এইটা হচ্ছে আজকের বাংলার রাজনীতির বড় বিচিত্র প্রেক্ষাপট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আর একটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন শুভেন্দু অধিকারী কি বলছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে আমি হিন্দুদের নেতা। বিজেপি ফেরত হুমায়ুন কবির কি বলছেন? তিনি বলছেন আমার কাছে আমার কমিউনিটি সব থেকে আগে। এবং এরা বিধানসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দলের মুখ্য চরিত্র। ইনফ্যাক্ট দুটো দলের প্রতিনিধিত্বই এখন আছে, আইএসএফের একজনের কথা বাদ দিলে, তৃণমূল এবং বিজেপি। মুশকিল হচ্ছে এইটা যে কেউ যদি হিন্দুদের নেতা হন, কেউ যদি মুসলমানদের নেতা হন, এবং সেই আইডেন্টিটাই যদি বিধানসভা এবং বিধানসভার বাইরে প্রধান হয়ে ওঠে, তাহলে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের নেতাকে, যার উপরে খুব দ্রুত শ্রম কোডের খাড়ার কোপ পড়তে চলেছে, কেউ যদি হিন্দুদের এবং কেউ যদি মুসলমানদের নেতা হন, তাহলে যে কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করছেন সেই কৃষকদের পাশে দাঁড়ানোর নেতা কোথায়? কেউ যদি হিন্দুদের নেতা হন আর কেউ যদি মুসলমানদের নেতা হন, তাহলে পারে যে অসংখ্য নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ বিভিন্ন স্মল ফাইন্যান্সের এবং ঋণের দায়ে জড়িয়ে, যেটা মহাজনী ঋণের অন্যতম নাম, নিঃশব্দে আত্মহত্যার দিকে এগোচ্ছেন, ঘটিবাটি বিক্রি হচ্ছে, তাদের প্রতিরোধের প্রতিবাদের কথা বলবার নেতাকে? যে ছেলে মেয়েদের চাকরি চুরি গেছে, হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সেখানে হিন্দু বা মুসলিম তো আলাদা করে দেখা হয়নি, তাহলে এই ছেলে মেয়েদের লড়াইটা কে দেবে? এখানেই বাম এবং গণতান্ত্রিক শক্তির দায়িত্বের প্রশ্ন উঠে আসছে। এই খেলাটা খুব চেনা খেলা, খুব পুরনো খেলা। মানুষ যখন তার অধিকারের কথা বলবার জন্য রাস্তায় নামছে, মেয়েরা যখন কলকাতার রাজপথ দখল নিচ্ছেন, চাকরি প্রার্থীরা যখন খোলা ময়দানে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বসে থাকছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ছেলেরা যখন প্রতিবাদে মুখর হচ্ছেন, তখন নতুন করে এই চিত্রনাট্যটা কেন তৈরি হচ্ছে সেটা আমি একাধিকবার বলেছি। কিন্তু এটাই শেষ কথা না।
অতীতে এর থেকে অনেক বড় খেলোয়াড়রা দেশ জুড়ে খেলেছিলেন, সে কথা আমরা দেখেছি। প্রতিরোধের তাহলে পথ কোথায়? আপনাদের মনে থাকতে পারে, অন্তত পুরনো লোকেদের মনে থাকবে, ভিপি সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার মন্ত্রিসভা ভারতীয় জনতা পার্টির সমর্থনে চলছিল। তাদের 87 জন সাংসদের গুরুত্বপূর্ণ সমর্থন ছিল ভিপি সিংয়ের দিকে। কিন্তু সেই ভারতীয় জনতা পার্টির নেতা এবং সংঘ প্রধান এল.কে. আদবানি যখন বাবরি মসজিদ এর জায়গায় রাম মন্দির তৈরি করবার দাবি নিয়ে রামরথ বার করেছিলেন, একের পর এক রাজ্যে দাঙ্গার আগুন ছড়াচ্ছিল। প্রধানমন্ত্রী ভিপি সিং জানতেন যে তাকে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে, কিন্তু তিনি ধর্মনিরক্ষতার প্রশ্নে আপোষ করেননি। তিনি লালু প্রসাদ যাদবকে নির্দেশ দিয়েছিলেন বিহারে, তখন লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী, আদবানি ঢোকা মাত্র তাকে গ্রেপ্তার করতে, এবং সেই গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে ভিপি সিংয়ের প্রধানমন্ত্রিত্ব শেষ হয়ে গিয়েছিল, কারণ ভারতীয় জনতা পার্টি সমর্থন তুলে নিয়েছিল। কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং তার আগে, প্রধানমন্ত্রিত্বের পদকে বিদায় জানানোর আগে, হিন্দুত্বের রাজনীতির মুখোশ খুলে দিয়েছিলেন। এই হিন্দুত্বের রাজনীতি যে কার্যত বর্ণ হিন্দুত্বের রাজনীতি, সেটা তিনি প্রমাণ করেছিলেন। কারণ মণ্ডল কমিশন যেখানে ওবিসিদের এসসি এসটির পাশাপাশি রিজার্ভেশন লাগু করা হয়েছিল, সেই মণ্ডল কমিশনের রিপোর্ট তিনি লাগু করে দিয়েছিলেন। এবং যে মুহূর্তে মণ্ডল কমিশনের রিপোর্ট লাগু করা হয়েছিল, তাদের পক্ষে সমর্থন চালু হয়েছিল, যার সুফল এখনও ওবিসির মানুষজন ভোগ করছেন। তার আগে পর্যন্ত ওবিসি কে, কারা, ওবিসি সার্টিফিকেটের প্রয়োজন, এসবের নামগন্ধও মানুষ জানত না। ভিপি সিং কিন্তু প্রথম সাহসের সঙ্গে সেই সংরক্ষণ চালু করেন, এবং তখনই উচ্চবর্ণদের ব্যাকলাস যেটা দেখা গিয়েছিল, বিজেপি টের পেয়েছিল যে অখণ্ড হিন্দু সমাজের যে গল্পটা তারা বলার চেষ্টা করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যে অখণ্ড হিন্দু সমাজকে তারা দাঁড় করাচ্ছে, সেটা কার্যত একটা ফাঁপা আইডেন্টিটি। কারণ যে মুহূর্তে দলিত, এসসি এসটি, ওবিসি তাদের নিজেদের অধিকারের কথা বলেছিল হিন্দু সমাজের চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে, সেই মুহূর্তে দেখা গিয়েছিল যে বিজেপি এবং সংঘ পরিবার যে হিন্দুত্বের কথা বলেন, সেই হিন্দুত্ব আসলে প্রভুত্ববাদী উচ্চবর্ণের কিছু মানুষের হুকুমতনামা কায়েম করবার একটা মতাদর্শ মাত্র। তারা যতই বনবাসী সংগঠন করুন, তাদের নেতারা যতই দলিতদের বাড়িতে গিয়ে পাত পেরে খাওয়ার কথা বলুন, ভিপি সিংয়ের মণ্ডল কমিশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই অখণ্ড হিন্দুত্বের ধারণা, সেটা যে বৈপরীত্যে ভরপুর, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। কাশিরাম গ্রামে গ্রামে ঘুরে সেই সময় বলেছিলেন, বহুজন সমাজ পার্টির কাশিরাম, পোষ মানানো মায়াবতীর বিএসপি নয়, যে আমি জয় শ্রীরাম স্লোগানের পক্ষে নই। কারণ যারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন তাদের মানুষকে জবাব দিতে হবে যে শ্রীরামচন্দ্র উত্তরপ্রদেশে এখনও বহু জায়গায় যে সম্বুক মণি পূজিত হন, সেই সম্বুক মুনির মাথা কেটে হত্যা করেছিলেন, কারণ সম্বুক মুনির একমাত্র অপরাধ ছিল তিনি শূদ্র হয়েও শাস্ত্রচর্চা করছিলেন। কাশিরামের এই প্রচার, বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সেই মতাদর্শগত সংগ্রাম, লালকিশোর আদবানি গ্রেপ্তার হওয়ার পরও গোটা দেশ জুড়ে উন্মাদনা জাগিয়েও বিজেপিকে কিন্তু সেদিন ক্ষমতায় আনতে পারেনি। 1991 নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এসেছিল। ভিপি সিংয়ের এই রাজনীতি, কাশিরামদের এই প্রশ্ন, এবং খোদ উত্তরপ্রদেশে ফৈজাবাদের বুকে দাঁড়িয়ে বামপন্থীদের প্রতিরোধ। আপনাদের মনে থাকতে পারে, অযোধ্যা থেকে সেবার জিতেছিলেন সিপিআইয়ের সাংসদ জনতা পার্টির সমর্থনে। একটা জিনিস পরিষ্কার করেছিল
যে বাবরি মসজিদ যে বছর ধ্বংস হয়, কল্যাণ সিংয়ের মন্ত্রিসভা বরখাস্ত হয়, উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। অনেকের ধারণা হয়েছিল যে উন্মত্ত হিন্দুত্বে ভর দিয়ে উত্তরপ্রদেশে বিজেপি আবার ক্ষমতায় আসবে, কিন্তু রাজনৈতিক পণ্ডিতরা বেকুব হয়ে দেখেছিল যে উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ভাঙবার পরও, সেই ভয়ঙ্কর উন্মাদনার পরও উত্তরপ্রদেশের মাটিতে বিজেপি পরাজিত হয়েছিল। সুতরাং আজকে বামপন্থীদের দায় এবং দায়িত্ব এটা রয়েছে যে হিন্দুত্বের রাজনীতির কথা যখন বলা হচ্ছে, সেই হিন্দুত্বের রাজনীতিকে বাস্তবকে ধরে প্রশ্ন করতে হবে। আমাদের ঘরের কাছে কাটোয়াতে 127 জন দাস উপাধিধারী নবশূদ্র পরিবারকে গ্রামের শিব মন্দিরে পুজো দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এর প্রতিবাদ জানাতে হিন্দুত্বের সোল ঠিকাদার, যিনি দাবি করছেন যে আমি হিন্দুদের নেতা, শুভেন্দু অধিকারীকে ঘটনাস্থলে যাওয়া তো দূরের কথা, একটা কাগজে বিবৃতি দিতেও আমরা দেখিনি। বামপন্থীরা সেখানে সামাজিক ন্যায় বিচার মঞ্চের ব্যানারে প্রশাসনের উপর চাপ তৈরি করে শেষ পর্যন্ত সেই দাস পরিবার, প্রত্যেক কটা পরিবারের প্রতিনিধিদের শিব মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা করেছে। এটা বামপন্থীরা করেছে এই কারণে যে ধর্মাচরণ বা আনুষ্ঠানিকতায় বামপন্থীদের মতাদর্শগত বিশ্বাস না থাকলেও এটা ধর্মাচরণের অধিকারের প্রশ্ন নয়, এটা মানুষের মানবাধিকারের প্রশ্ন। এবং এখানেই পরিষ্কার হচ্ছে যে যারা হিন্দুত্বের কথা বলেন তাদের কারুর কোনো টিকিট দেখা পাওয়া যায়নি যখন নিম্নবর্ণের মানুষকে এই পশ্চিমবঙ্গের মাটিতে গ্রামের একটা সাধারণ কমন প্রপার্টি যে মন্দির, সেখানে পুজো দিতে বাধা দেওয়া হয়েছে। আজকে বামপন্থী কর্মীদের গোটা রাজ্য জুড়ে দায়িত্ব। যখন আপনাদের বিরোধীরা বলবে যে বামপন্থীরা কেবলমাত্র সংখ্যালঘুদের কথা বলে, নির্দিষ্টভাবে কাটোয়ার এই ঘটনাকে সামনে এনে বলতে হবে যখন হিন্দু ধর্মের নিচু তলার মানুষকে তাদের স্বাভাবিক ধর্মাচরণ থেকে বঞ্চিত করা হয়েছে, সেই সমস্ত মানুষগুলো প্রতিবাদের জন্য, প্রতিরোধের জন্য পাশে আর কাউকে পায়নি। বামপন্থী কর্মীরাই সেদিন তার পাশে ছিলেন। আজকের সামাজিক পরিমণ্ডলে যেখানে বাতাসে সাম্প্রদায়িক মেরুকরণের দূষিত বাতাস, সেখানে হিস্টোরিক্যালি বামপন্থীদের কর্মীদের উপর এই দায়িত্ব অ্যাসাইন্ড হচ্ছে। বামপন্থীদের বলতে হবে যে এটা শ্রীচৈতন্যের বাংলা, নিচুতলার মানুষের অধিকার থাকবে না। এটা কোন সনাতন ধর্মে আছে আমরা জানি না, কিন্তু এই বাংলা শ্রীচৈতন্য বলেছেন যে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। এখানকার নতুন ব্র্যান্ডের সনাতনীরা যারা কখনো প্রয়োজনে ফেস টুপি পরে ইফতারের পার্টিতে চলে যান, কখনো শুনেছি 3 বাটি বড় মাংস গপ গপ করে খেয়ে ফেলেন, আবার প্রয়োজনে খোলকত্তাল নিয়ে কপালে বড় করে টিকা কেটে ধর্মের বড় প্রবক্তা সাজেন। তাদের এই দর্শনের জবাব দিতে হবে, আর না হলে বলতে হবে যে তারা শ্রীচৈতন্যের থেকেও বড় সমাজ সংস্কারক হিসেবে হাজির হয়েছেন। আজকে হুমায়ুনরা বলছেন যে আমরা মুসলিম কৌমের নেতা। তাহলে পারে যখন মানুষের অধিকার লুট হচ্ছে, গরিব মানুষ হিসেবে তাদের নেতা কে? এই প্রশ্নের বাস্তবের মাটি থেকে উত্তর দিতে হবে। আমি কাটোয়ায় ধর্মাচরণের প্রশ্নের কথা বলছিলাম, ছেড়ে দিন। হুগলির ধনেখালির দাঁতপুরে 100-র উপর পরিবার অপারেশন বর্গায় পাওয়া জমি চাষ করছিলেন, 36 বিঘে জমি। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং তারা শুনেছেন যে সেই জমিতে তারা নাকি ইস্তফানামা সই করে দিয়েছেন। অর্থাৎ অপারেশন বর্গা যখন হয়েছিল সেখানে একটা প্রভিশন ছিল যে যারা বর্গা নিচ্ছেন তারা যদি স্বেচ্ছায় বর্গার রাইট ছেড়ে দেন সই করে অথবা টিপচাপ দিয়ে, তাহলে পারে সেই জমি আগের মালিকদের কাছে ফিরে যাবে। কয়েকদিন আগে আদালতের নির্দেশ, সেটাও পুরনো একটা নির্দেশ নিয়ে এসে ওখানে পুলিশ এবং শাসক দলের কর্মীরা হাজির হয়েছিলেন যে এই জমি তোমরা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছ। তারা আকাশ থেকে পড়ে, অধিকাংশ মানুষ বুঝতেই পারছেন যে প্রায় নিরক্ষর। পরে ওখানকার ক্ষেত মজুর ইউনিয়ন তারা খোঁজ নিতে গিয়ে জানতে পারে
যে বেশ কিছুদিন আগে শাসক দলের নেতারা কিছু কাগজ এনে বলেছিলেন যে এই বিভিন্ন যে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্প পাওয়া যাচ্ছে এগুলো আরও ঠিকঠাকভাবে পাওয়ার জন্য তোমাদের এই কাগজগুলো সই করে দিতে হবে অথবা টিপছাপ দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এই টিপছাপ তারা দিয়ে দেয় সরল বিশ্বাসে। শাসক দলের লোকেরা এসেছে, স্বাভাবিক যে হয়তো সত্যি কোনো আরও কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে। পরে আদালতে সেই কাগজগুলো জমা পড়েছে যে তারা স্বেচ্ছায় ওই জমি নাকি ছেড়ে দিয়েছে। আজকে সেখানে সিপিএমের ক্ষেতমজুর ইউনিয়নের নেতা বন্যা টুডু লড়ছেন, তার পাশে দাঁড়িয়ে যে ছেলেটি লড়ছে সব থেকে বেশি তার নাম জসিম উদ্দিন। এই লড়াইগুলোর মধ্যে দিয়ে কার্যত যে প্রশ্নটা আমি প্রথমে করেছিলাম, সবাই যদি হিন্দুদের নেতা হয় আর কেউ যদি মুসলমানদের নেতা হয়, তাহলে খেটে খাওয়া মানুষের নেতা, বঞ্চিত মানুষের নেতা, আত্মহত্যার খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা কৃষকের নেতা কিংবা হতাশার মুখে দাঁড়িয়ে থাকা বেকার যুবকটার বা যুবতীর নেতা, তারা কে হবে? বামপন্থী নেতা কর্মী এবং সংগঠকদের আজকে এখানে ঐতিহাসিক দায়িত্ব বর্তাচ্ছে। তারা বিধানসভায় শূন্যই হন আর মহাশূন্যই হন, লড়াইয়ের ময়দানে তাদেরকে থাকতে হবে এই সমস্ত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরবার জন্য। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।